আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় বসবাস করে প্রায় 2,27,00,000 মানুষ, অথচ সেই দেশেই রয়েছে প্রায় 20 কোটি খরগোশ। অর্থাৎ সেখানকার মানুষের জনসংখ্যার তুলনায় খরগোশের সংখ্যা প্রায় 10 গুণ বেশি। এই খরগোশগুলি অস্ট্রেলিয়ায় এতটাই বিপর্যয় ডেকে এনেছে যে সে দেশের সরকার এদের বিধ্বংসী প্রাণী বা ক্ষতিকারক জীব হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছে। একদিকে অস্ট্রেলিয়া যখন এই প্রাণীর হাত থেকে বাঁচার সব রকম চেষ্টা করেও ব্যর্থ, ঠিক তখনই উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনে। গত 30 বছরে চীন প্রায় 40 লক্ষেরও বেশি খরগোশ আমদানি করেছে। তবে অবাক করা বিষয় হলো এগুলি খাওয়ার জন্য আনা হয়নি, বরং কুবুচি মরুভূমিতে একটি অনন্য এক্সপেরিমেন্ট করার জন্য। আর এই পরীক্ষার ফলাফল সারা বিশ্বকে রীতিমতো হতবাক করে দিয়েছে। এক দেশের সরকার যে প্রাণীকে নিধন করতে মরিয়া, অন্য দেশ সেই প্রাণীকেই কেন লাখ লাখ সংখ্যায় আমদানি করছে। এর পেছনে লুকিয়ে থাকা কারণটি জানলে আপনিও চমকে যাবেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্যের পর্দা। যখন কোনো মরুভূমি তার আশেপাশের সবুজ শ্যামল ভূমিকে গ্রাস করে তাকেও ক্রমশ মরুভূমিতে পরিণত করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ডেজার্ট সার্টিফিকেশন বা মরুকরণ। আর এই ভয়াবহ প্রক্রিয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো চীনের কুবুচি মরুভূমি। একটা সময় ছিল যখন এই কুবুচি মরুভূমি প্রতি বছর প্রায় 5 লক্ষ একর নতুন এলাকা গ্রাস করছিল। সহজ কথায় বলতে গেলে প্রতি বছর এই রাক্ষসে মরুভূমি প্রায় 5 লক্ষ একর উর্বর ফসলি জমিকে গিলে খাচ্ছিল। সেই সংকটময় মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে চীন এই মরুকরণের গতি রোধ করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করে। 1950 এবং 1960-এর দশকে বেশ কিছু সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়। তৈরি করা হয় স্যান্ড কন্ট্রোল স্টেশন, এমনকি মরুভূমির বুকেও লাগানো হয় অসংখ্য গাছ। কিন্তু বালির এই বিশাল সমুদ্র যেন কোনোভাবেই মানুষের নিয়ন্ত্রণে আসছিল না। ঠিক তখনই ওয়াং ওয়েন বিয়াও নামের এক স্থানীয় উদ্যোক্তা, যিনি একাই সব হিসাব পাল্টে দেন। ওয়াং তার অর্জিত অর্থ বিনিয়োগ করলেন এক অদ্ভুত এবং অভিনব পরিকল্পনার পেছনে। তিনি মরুভূমির কয়েকশো একর জায়গা জুড়ে শুকনো ঝোপঝাড় দিয়ে চারকোনা বা বর্গাকৃতির একটি বিশেষ কাঠামো তৈরি করতে শুরু করলেন। আর এই চারকোনা খোপগুলির মাঝখানেই তিনি উইলো গাছ লাগানো শুরু করলেন, যা আমরা বেত গাছ বা বেদি গাছ নামেও চিনে থাকি। উইলো এমন এক প্রজাতির গাছ যা জল ছাড়াই বেঁচে থাকতে সক্ষম, কারণ মরুভূমির বুকেও এর শিকড় প্রায় 300 ফুট গভীর পর্যন্ত বিস্তৃত হয়ে জলের সন্ধান করে থাকে। এই গাছের কাঠ কাগজ এবং আসবাবপত্র তৈরির কাজেও ব্যবহৃত হয়। তবে এর উপযোগিতা তখনই পাওয়া সম্ভব যদি গাছটি মরুভূমির এই রুক্ষ পরিবেশে টিকে থাকতে পারে। কুবুচি মরুভূমিতে প্রবল বাতাস বালির স্তরকে উড়িয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেয়, যার ফলে মাটির নিচে আটকে থাকা সামান্য আর্দ্রতাও বাষ্পীভূত হয়ে উড়ে যায়। তাই এই তীব্র বাতাসের হাত থেকে উইলো গাছগুলিকে বাঁচাতে এর চারপাশে ঝোপঝাড় জাতীয় গাছও লাগানো হয়েছিল। শুরুর দিকে সবাই ওয়াংকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, দেখো এ কোন পাগল এসেছে যে কিনা মরুভূমিতে গাছ লাগাতে চায়। কিন্তু ওয়াংয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে তারা কোনো ধারণাই রাখত না। পরবর্তী 3 বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরই দেখা দিল এক নতুন সমস্যা। উইলো গাছগুলির তখন বিশেষ পরিচর্যার প্রয়োজন ছিল। কাগজ এবং আসবাবপত্র শিল্পের উপযোগী করে তুলতে হলে গাছগুলির নতুন গজানো কচি ডালগুলি ছাঁটাই করা অত্যন্ত জরুরি ছিল। এর উদ্দেশ্য ছিল যাতে মূল গাছটি আরও মোটা এবং মজবুত হতে পারে। কিন্তু মরুভূমির দুর্গম পরিবেশে এই কাজটি করা ছিল যেমন কঠিন তেমনই ব্যয় সাপেক্ষ। ঠিক এইখান থেকেই গল্পে একটি নতুন মোড় আসে। এটি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে খরগোশদের এন্ট্রি হয়। বিশেষ করে রেক্স র্যাবিট প্রজাতিটি এই ঘটনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। রেক্স র্যাবিট হলো এমন এক বিশেষ প্রজাতির খরগোশ যাদের পশম দেখতে ঠিক ওটারের লোমের মতো, যা অত্যন্ত নরম, দামি এবং বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হলো, খরগোশদের এই মরুভূমিতে নিয়ে আসা হলো কেন? এর কারণ এদের সামান্য একটি অভ্যাস কুবুচি মরুভূমির পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকেই বদলে দিতে পারে। রেক্স র্যাবিটরা মূলত উইলো গাছের নতুন গজানো কচি ডালপালা খেতে খুব পছন্দ করে। তারা যখন ক্রমাগত এই কচি এবং সরু ডালগুলি খেয়ে নিত, তখন গাছের মূল কাণ্ডটি প্রাকৃতিকভাবেই আরও পুষ্ট এবং মোটা হয়ে উঠত। আর এই উন্নত মানের কাঠই কাগজ শিল্পের ব্যবসায়ীরা চড়া দামে কিনে নিয়ে যেতেন। অর্থাৎ একদিকে খরগোশটা খাবারও পেল, আবার অন্যদিকে কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালও সরবরাহ করা হলো।
একদিকে পরিবেশ আর অন্যদিকে অর্থনীতি উভয়েরই জয়যাত্রা শুরু হলো। তবে এটা তো ছিল শুধু গল্পের শুরু মাত্র। আপনারা আগেই জেনেছেন যে উইলো গাছের শিকড় মাটির প্রায় 300 ফুট গভীর পর্যন্ত পৌঁছে যায়। এই শিকড়গুলি বালির স্তরে প্রবেশ করে মাটির গঠনগত দৃঢ়তা বা স্ট্রাকচারের স্টেবিলিটি বাড়াতে সাহায্য করে। এর ফলে সবচেয়ে বড় যে সুবিধাটি হলো প্রবল বাতাসেও আর বালি উড়ে যেত না এবং বালির নিচে আটকে থাকা আর্দ্রতাও বাষ্প হয়ে হারিয়ে যাচ্ছিল না। চীনের জিরো ওয়েস্ট সিস্টেম বা বর্জ্যহীন ব্যবস্থার এটিও একটি অত্যন্ত মূল্যবান সম্পদে পরিণত হলো। দ্বিতীয়, রেক্স র্যাবিটের এই প্রজাতির সবচেয়ে বেশি সংখ্যক বাচ্চা জন্ম দেয়। একটি স্ত্রী খরগোশ বছরে প্রায় 50টি বাচ্চার জন্ম দিতে পারে, অর্থাৎ এদের বংশবিস্তারের গতিও অত্যন্ত দ্রুত। খরগোশের সংখ্যা যত বাড়তে লাগলো, সারের পরিমাণও তত বৃদ্ধি পেল, আর এর ফলে মাটি হয়ে উঠতে লাগলো উর্বর। দেখতে দেখতে সেই রুক্ষ বালুকাময় প্রান্তর সবুজ কৃষিক্ষেত্রে রূপান্তরিত হলো, যেখানে এখন চাষ করা হচ্ছে নানা ধরনের জৈব বা অর্গানিক শাকসবজি। তবে এই অভাবনীয় পরিবর্তনের পেছনে রেক্স র্যাবিটের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের বিশেষত্ব হলো এরা ঘাস হজম করতে পারলেও ঘাসের বীজ হজম করতে পারে না, আর ঠিক এই কারণেই সেই বীজগুলি অক্ষত অবস্থায় মলের সাথে বেরিয়ে আসতো। কিছুদিন পর দেখা গেল সেই বীজ থেকে নতুন ঘাস জন্মাচ্ছে এবং দ্রুত সেটি মরুভূমি জুড়ে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ খরগোশটা শুধু যে উইলো গাছের রক্ষণাবেক্ষণের কাজই করত তা নয়, তারা প্রাকৃতিকভাবে ঘাসও উৎপাদন করছিল, আর সবশেষে তাদের পশমও বিক্রি হচ্ছে চড়া দামে। পুরো প্রক্রিয়াটি একটি স্বয়ংসম্পূর্ণ চক্রে বা সেলফ সাস্টেনিং সাইকেলে পরিণত হলো। সত্যি বলতে এই খরগোশই মরুভূমিকে সবুজ করে তোলার আসল কারিগর হয়ে উঠেছিল। এই পরীক্ষামূলক প্রকল্পের সাফল্যের পর ওয়াং কিন্তু এখানেই থেমে থাকেনি। তিনি 100টি বুলডোজার ভাড়া করলেন এবং মরুভূমির উঁচু নিচু বালির টিলাগুলিকে সমান করার কাজ শুরু করে দিলেন। গর্ত ভরাট করে জমি সমান করা হলো এবং সেখানেই উইলো গাছ লাগানোর কাজ শুরু হলো। পাশাপাশি তিনি স্থানীয় মানুষদের উৎসাহিত করলেন যাতে তারা রেক্স র্যাবিট পালন শুরু করে। তিনি চীনা সরকারের সহায়তায় লক্ষাধিক রেক্স র্যাবিট আনিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করে দিলেন। প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট্ট খামারে পরিণত হলো। দীর্ঘ 10 বছর ধরে এই প্রকল্প চলার পর পুরো এলাকার চেহারাটাই আমূল বদলে গেল। একসময় যখন এখানে বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়তো না, এখন এক একটি সবুজ শ্যামল এলাকায় পরিণত হয়েছে। কবুচি মরুভূমির মোট আয়তন প্রায় 18,600 বর্গ কিলোমিটার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে প্রায় 33% অর্থাৎ 6,250 বর্গ কিলোমিটার এলাকা এখন সবুজে ছেয়ে গেছে। এটি 30 বছরের বেশি সময় ধরে চলা কঠোর পরিশ্রমের ফসল। এই বিশাল পরিবর্তনের ফলেই কবুচি মরুভূমি এখন আর সি অফ ডেথ নামে পরিচিত নয়, বরং এখন এটি ইকোলজিক্যাল মার্ভেল হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এখানে কেবল পরিবেশেরই পরিবর্তন হয়নি, মানুষের জীবনযাত্রাও বদলে গেছে। চীনা সরকার এই প্রকল্পে প্রায় 3 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা প্রায় $400 মিলিয়ন কাছাকাছি। আর এই বিপুল অর্থ ব্যয়ে এখানে গড়ে তোলা হয়েছে নতুন নতুন গ্রাম এবং মরুভূমির বুকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে নতুন কর্মসংস্থান। আজ মরুভূমির লক্ষ লক্ষ একর জমি জুড়ে বহু মানুষের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে এখানে 2000-এরও বেশি খামার সক্রিয় রয়েছে এবং প্রতি বছর প্রায় 30 লক্ষ রেক্স র্যাবিট বিক্রি করা হয়। একজন কৃষকের গড় বার্ষিক আয় 9,600-তে পৌঁছেছে। অর্থাৎ একটা সময় যারা এই মরুভূমি ছেড়ে পালাতেন, আজ তারাই এখন সচ্ছল এবং ধনী হয়ে উঠছেন। একটি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 10,000 মানুষের জীবন এর ফলে বদলে গিয়েছে। কিন্তু এই পর্যায়ে আপনাদের সবার মনেই হয়তো একটি প্রশ্ন জাগতে পারে, যদি খরগোশ মরুভূমিকে পুনরায় এমন সবুজ করে তুলতে পারে, তবে অস্ট্রেলিয়ায় কেন এদের এত বিপজ্জনক মনে করা হয়? আসলে 1859 সালের আগে অস্ট্রেলিয়ায় কোনো খরগোশই ছিল না। এরপর একজন ব্রিটিশ সেখানে মাত্র 24টি খরগোশ ছেড়ে দেন। উদ্দেশ্য ছিল এদের বংশবৃদ্ধি হলে ব্রিটিশরা সেখানে গিয়ে শিকারের আনন্দ উপভোগ করতে পারবে। 70 বছর পর এদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে অস্ট্রেলিয়ায় খরগোশ প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বিচরণ করত। অন্যদিকে চীনে এদের একটি নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়, যেখানে এদের থেকে ঠিক ততটুকুই কাজ করানো হয় যা সকলের উপকারে আসবে। আর ঠিক এই কারণেই অস্ট্রেলিয়ায় খরগোশ এক অভিশাপ, কিন্তু চীনে আশীর্বাদ। আজ যদি আপনি কবুচি মরুভূমিতে যান, তবে দেখবেন সেখানে ভেড়া, ছাগল, হাঁস এবং খরগোশ সবাই একই সাথে বসবাস করছে। তার আশেপাশেই দেখা মিলবে উইলো গাছের সারি। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি একসময়ের সি অফ ডেথ একদিন সি অফ লাইফে পরিণত হবে। আর এই পরিবর্তনের শুরু হয়েছিল ছোট্ট একটি প্রাণী খরগোশের সঠিক ব্যবহারের মাধ্যমে। আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলটিকে ইকোনমিক রেভলিউশন নাম দিয়েছেন। একটি প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর মোট আয়তনের প্রায় 50% এলাকায় মরুভূমি বা শুষ্ক অঞ্চল।
অঞ্চল এবং প্রায় 40% এলাকা মরুকরণের বিরুদ্ধে লড়াই করছে। আজ ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলিও চীনের এই যুগান্তকারী বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। কুবুচি মরুভূমির এই মেসেজ অত্যন্ত স্পষ্ট। মানুষ এবং প্রকৃতি যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তবে মৃত্যুর সাগরকেও জীবনের বাগানে পরিণত করা সম্ভব। প্রকৃতি বারবার আমাদের সুযোগ দেয় ভুল শুধরানোর। কুবুচি মরুভূমি সেই সুযোগকে কাজে লাগিয়েছে। এখন দেখার বিষয় বাকি পৃথিবী এই নীরব সংকেত ঠিক সময়ে বুঝতে পারে কিনা। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।